You are watching Magic Box Entertainment. বিষ্টুদার প্রতি আপনাদের প্রাণ ভরা ভালোবাসায় টিম ম্যাজিক বক্স এন্টারটেনমেন্ট আপ্লুত। আর ম্যাজিক বক্স মানেই আপনার পছন্দের গল্প। তাই আবার চলে এসেছি বিষ্টুদা সিরিজের নতুন একটি গল্প নিয়ে। সেই নস্টালজিক ভৌতিক আড্ডার আমেজ আপনাদের কাছে পৌঁছে দিতে আমাদের এবারের নিবেদন বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৭তম গল্প, কবর খোলার মাঠ। আশা করি একই রকমভাবে আপনাদের ভালোবাসা এবারেও আমরা পাব। তবে এই আসরে নিয়মিত যোগ দেওয়ার জন্য আপনাকে করতে হবে ছোট্ট একটা কাজ। নিচে যে সাবস্ক্রাইব বাটনটি দেখছেন ওটায় ক্লিক করুন, আর পাশে যে ঘন্টাটি রয়েছে ওটা বাজিয়ে রাখুন, যাতে সময় মতো ওটা বেজে উঠে আপনাকে জানিয়ে দেয় গল্পের আসর বসার দিনক্ষণ। চলুন শুনে নেওয়া যাক সৌমেন মজুমদারের লেখা বিষ্টুদার ভূতের গল্প সিরিজের ২৭তম গল্প, কবর খোলার মাঠ। বেশ অনেক দিন আগের একটা ঘটনা আজ তোদের বলবো। সে সময় আমি কলকাতায় কাপড়ের ব্যবসা করতাম। এই ঘটনা সেই সময়ের। ব্যবসা তখন বেশ জমে উঠেছে। অর্থ যেমন উপার্জন করছি সেই অনুযায়ী পরিশ্রমও অস্বাভাবিক রকম বেড়ে গেছে। কদিনের ছুটি যদি না পাই তবে এই দমবন্ধ ভাব কাটবে না। প্রতি বৃহস্পতিবার আমি দোকান বন্ধ রাখতাম। সেরকমই এক বৃহস্পতিবার সবেমাত্র দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা সিগারেট ধরিয়ে টান টান হয়ে বিছানায় শুয়ে পড়ার মতলব করছি, ঠিক এমন সময় দরজায় খটখট শব্দ হল। সত্যি কথা বলতে কিছুটা বিরক্ত হলাম। সপ্তাহে এই একটা দিন বাড়িতে থাকি, অন্যদিন তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর বিছানার সঙ্গে মোলাকাতের কোনো সুযোগ হয় না। সপ্তাহের সেই একমাত্র দিবানিদ্রাকে বানচাল করতে কে এলো কে জানে। তবু অভদ্রের মতো দরজা বন্ধ করে বসে থাকতে তো পারি না। তাই একরাশ বিরক্তি নিয়ে উঠে গেলাম সদর দরজায়। দরজা খুলে দেখি ডাক পিয়ন। আমার নামে চিঠি এসেছে। সই করে চিঠিটা নিয়ে দরজা বন্ধ করে ঘরে ফিরে এলাম। এই চিঠি পাঠিয়েছে যে, সে সম্পর্কে আমার ভাইপো হয় না, আত্মীয় নয়, তবে চিঠি প্রেরকের বাবা এককালে আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ছিল। চিঠি বেশ লম্বা, তাই সে কথা বিস্তারিত না শুনিয়ে সংক্ষেপে আমি বলছি। আমার ভ্রাতৃপ্রতিম বন্ধুর ছেলে, অর্থাৎ যে চিঠি পাঠিয়েছে, তার নাম অমিয়। বন্ধু আমার বছর ৩ আগে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে। খবরটা আমি জানতাম না। চিঠিতে পড়ে মনটা বিষণ্ণ হয়ে গেল। ভাইপো জানিয়েছে তার বাবা বেঁচে থাকতে শেষের কদিন বারবার আমার নাম করত। ছেলেকে বলে গেছে তার অবর্তমানে সুবিধা অসুবিধায় যেন আমার সঙ্গে যোগাযোগ করে। নিঃস্বার্থ সুপরামর্শ একমাত্র নাকি আমি দিতে পারি। সম্প্রতি সে বিশেষ একটা অসুবিধায় পড়েছে। কোনোভাবেই কোনো সুরাহা হচ্ছে না। অবশেষে তাই আমার ডাক পড়েছে। অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভাইপো আমাকে আমন্ত্রণ জানিয়েছে। সত্যি কথা বলতে দীর্ঘ চিঠি পড়ে আমার মতো অকৃতদার মানুষের মনেও পিতৃত্বের মায়া জন্ম নিল। চিঠিতেই বিস্তারিতভাবে ঠিকানা দেওয়া আছে। পৌঁছাতে আশা করি কোনো অসুবিধা হবে না।
মোটামুটি সিদ্ধান্ত আমি নিয়েই ফেলেছি সেখানে যাওয়ার। আর তাছাড়া এমন নতুন জায়গায় কদিন বেরিয়ে এলে মনটাও হালকা হবে। অমিয়র বাবা অর্থাৎ আমার সেই বন্ধুর নাম ছিল গুরুপদ। আমার একদম ছেলেবেলার বন্ধু। যৌবনেও আমাদের বন্ধুত্ব বেশ গাঢ় ছিল। কাজের সূত্রে একসময় গুরুপদর ঠিকানা পরিবর্তন হয়। তারপরও অনেক বছর মাঝে মধ্যেই আমাদের মধ্যে চিঠিতে কথাবার্তা হতো। কিন্তু যা হয় আর কি, ধীরে ধীরে বহমান জীবনের স্রোতে ভাসতে ভাসতে অনেক সম্পর্কের আগল আলগা হয়ে যায়। এই সম্পর্কগুলো বড় অদ্ভুত, যেন স্বার্থহীন প্রাণের উচ্ছ্বাস। হয়তো যোগাযোগ নেই এক যুগ ধরে, তবু হঠাৎ করে যদি দেখা হয়, কথাবার্তা, আবেগের উচ্ছ্বাস দেখে মনে হবে এই বুঝি ও বেলায় দুজনের কথা হয়েছে। সময়ের স্রোত দুটো মানুষকে দূরে ভাসিয়ে নিয়ে যায় ঠিকই, কিন্তু সম্পর্ক থাকে চির অমলিন। যাই হোক, প্রত্যুত্তরে পরদিনই একটা চিঠি পাঠিয়ে দিলাম। আগামী সপ্তাহে যাওয়ার কথা লিখে দিয়েছি, তবে নির্দিষ্ট করে কবে যাব সে কথা উল্লেখ করিনি। তার অবশ্য একটা কারণ আছে। ব্যবসা করি, 10টা 5টার বাঁধা চাকরি তো নয়। ফলে 2-4 দিনের জন্য ছুটি নেওয়ার আগে অনেক কাজ সামলে যেতে হবে। শুক্রবার থেকে আবার দোকানের কাজে একরকম ডুবে গেলাম। মঙ্গলবার সকালে কাজের যা পরিস্থিতি বুঝলাম, তাতে বুধবার অর্থাৎ আগামীকাল সকালে বেরিয়ে পড়া যায়। তাতে আরও একটা সুবিধা হবে, মাঝে একটা বৃহস্পতিবার পড়বে। ওই দিন তো এমনিতেই দোকান বন্ধ থাকে। মোট 4 দিনে যদি কাজ মিটিয়ে ফিরে আসতে পারি, তবে 3 দিন দোকান কামাই হবে। কি আর করব, সেদিন একটু আগে দোকান বন্ধ করে বাড়িতে ফিরলাম। ব্যাগপত্র গুছিয়ে ফেললাম সকালের জন্য। তারপর খাওয়া দাওয়া সেরে নিশ্চিন্ত মনে টানা ঘুম। এখনো আমার সকাল সকাল ঘুম ভাঙে, তবে সেই সময় অভ্যাস ছিল। ঠিক ভোর 4:30টায় উঠতাম। সেদিনও অন্যথা হলো না। প্রাতঃকর্ম সেরে নিজেই একটু ব্ল্যাক কফি বানিয়ে বারান্দায় বসলাম। যে ছেলেটি রান্না বান্না করে তাকে আগামী 4 দিন আসতে বারণ করেছি। গতকাল ও সব কাজ মোটামুটি গুছিয়ে রেখে গেছে। রাতে খাওয়া দাওয়ার পর 2টো এঁটো বাসন হয়েছিল, সেসব আমি রাতেই ধুয়ে রেখেছি। অর্থাৎ সব মিলিয়ে নিশ্চিন্তে যেদিকে 2 চোখ যায় চলে যেতে কোনো বাধা নেই। 8:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঠিক 9টার ট্রেনে চড়ে রওনা হলাম ভানডাঙ্গা গ্রামের উদ্দেশ্যে। হ্যাঁ, ওই ভানডাঙ্গা গ্রামেই অমিয় থাকে। চারপাশের সব কিছুকে পিছনে ফেলে রেলগাড়ি দুর্বার গতিতে ছুটতে লাগলো। আজ আকাশে মেঘ আছে। 10টার পর থেকে বেশ গরম অনুভব করতে লাগলাম। দ্রুত গতিতে সরে যাওয়া বিস্তীর্ণ প্রান্তরে বাতাসে কম্পমান একটা পাতা পর্যন্ত নজরে পড়ছে না। বেলা যত বাড়তে লাগলো ততই স্পষ্ট হতে লাগলো মেঘের ফাঁক দিয়ে পৃথিবীর বুকে এসে পড়া টুকরো টুকরো রোদের ছটা। তবে রেলগাড়ির জানালায় বসে এই গুমোট পরিবেশেও বেশ ভালো লাগছে। তার সঙ্গে
কাজের থেকে ছুটি পাওয়ার আনন্দও ছিল মনে, ফলে বেশ ফুরফুরে মেজাজেই ছিলাম। প্ল্যাটফর্ম থেকে কিছু শুকনো খাবার আর একটা খবরের কাগজ সঙ্গে নিয়েছি। 10:30টার দিকে সঙ্গে থাকা ব্যাগ থেকে খাবার বের করে খেয়ে নিলাম। মাঝে একজন চায়ের কেটলি নিয়ে ট্রেনে উঠেছিল, তার কাছ থেকে 1 কাপ চা খেলাম। প্রাতরাশের পর্ব মিটতে খবরের কাগজের পাতা উল্টাতে লাগলাম। বেলা 2টোর সময় ট্রেন শেষ প্ল্যাটফর্মে এসে থামল। এখান থেকে বাসে করে যেতে হবে, তারপর কিছুটা পায়ে হাঁটা পথ। কিন্তু দুপুর হয়ে গেছে, আগে পেট পুজো না করলেই নয়। প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে দেখলাম পরপর বেশ কিছু স্পাইস হোটেল। পরিষ্কার পরিচ্ছন্ন দেখে তার একটাতে ঢুকে পড়লাম। সত্যি কথা বলতে খাবার দাবার এতটাও ভালো হবে আশা করিনি, তবে এই ধরনের হোটেলে ডিম ভাত ছাড়া অন্য কিছু খেতে খুব একটা ভরসা পাই না। মোটামুটি ডাল, ঝুরঝুরে আলু ভাজা, 5 মিশালি সবজি আর ডিমের কারি দিয়ে ভালোই খাওয়া দাওয়া হলো। দাম মিটিয়ে হোটেল থেকে বেরোনোর সময় কাউন্টারে বসে থাকা লোকটিকে জিজ্ঞাসা করলাম ভানডাঙ্গার দিকে যাওয়ার বাস কখন ছাড়বে। প্রশ্ন শুনে লোকটা কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমার মনে হলো এই প্রশ্ন করে আমি ভীষণ অপরাধ করে ফেলেছি, কিন্তু সেই অপরাধের শাস্তি না দিয়ে লোকটি দেওয়ালে ঝুলতে থাকা ময়লা ঘড়িটার দিকে একবার তাকিয়ে জানালো 40 মিনিট পরে একটু এগিয়ে যে 3 রাস্তার মোড় রয়েছে ওখান থেকে বাস ছাড়বে। রাস্তায় বেরিয়ে পকেট থেকে একটা সিগারেট বের করে ধরিয়ে নিয়ে 3 রাস্তার মোড়ের দিকে ধীরে ধীরে হাঁটতে লাগলাম। আবহাওয়া আজ বড় অদ্ভুত, কখনো মেঘের ছায়ায় ঢেকে যাচ্ছে চারদিক, আবার কখনো রোদের সোনালি ঝিলিক দেখা যাচ্ছে। এতটা সময় এখানে বসে কি করব ভাবতে ভাবতে নজর পড়ল 3 রাস্তার মোড়ের একধারে একটা প্রকাণ্ড বট গাছ। গাছের গোড়ায় বসার জন্য সিমেন্টের বেদি রয়েছে, সেখানেই গিয়ে বসলাম। এটা অন্তিম স্টেশন বলে লোকজন বাজারঘাট সবই রয়েছে, তবু গ্রাম্য ছাপ এখানে স্পষ্ট। রেল স্টেশন ঘেঁষে বড় রাস্তা সোজা চলে গেছে এবং আমি যেখানে বসে রয়েছি এখানে আরও একটা চওড়া রাস্তা এই রাস্তায় এসে মিশেছে। ভর দুপুর, তাই লোকজন তুলনামূলক কম। বেশ কিছু দোকানের ঝাঁপ বন্ধ। স্পাইস হোটেলগুলো আর কিছু পান বিড়ি সিগারেটের দোকান খোলা রয়েছে। পাশেই একটা রিকশা স্ট্যান্ড, সেখানে একটা চায়ের দোকান। সেই দোকানের সামনে একজন ভদ্রলোক দোকানির সঙ্গে খোশ গল্পে মশগুল। দেখে আন্দাজ করলাম ভদ্রলোক রিকশা চালক। এসব খুঁটিনাটি দেখতে দেখতে এক সময় চোখে পড়ল অল্প কিছু যাত্রী সমেত একটা বাস এসে ঠিক আমার সামনে দাঁড়ালো। কন্ডাক্টরকে জিজ্ঞাসা করে আমি বাসে উঠে জানালার ধারে বসে পড়লাম। আরও কিছু লোক কিছুক্ষণের মধ্যে এসে বাসে চড়ল, কিন্তু বাসের চালক নিজের আসনে নেই। দেখলাম ভদ্রলোক রিকশা স্ট্যান্ডের পাশে সেই দোকানে চা খাচ্ছে। একসময় সেই চায়ের বিরতি শেষ হলো। চালক এসে নিজের আসনে বসে গাড়ির ইঞ্জিন চালু করল। পরিবর্তনশীল দৃশ্যপটের বুক চিরে পিচ বাঁধানো রাস্তা সোজা চলে গেছে। দেখে মনে হয়
এ পথের কোনো শেষ নেই। সেই পথেই ছুটে চলেছে আমাদের বাস। যাত্রাপথে কিছু কিছু লোক নেমে যাচ্ছে, আবার কিছু নতুন লোক উঠে সেই স্থান পূরণ করছে। বেশিরভাগই গ্রাম্য মানুষজন। পোশাক আশাক, কথাবার্তা, চালচলনে তেমনটাই আন্দাজ করলাম। বিকেল হতে হতে মেঘের সীমানা অতিক্রম করে যে রোদের আভা এসে পৃথিবীতে পড়ছিল তাও ম্লান হয়ে গেল। দুপাশের বিস্তীর্ণ সবুজে ভরা চাষের জমিকে দিগন্ত রেখায় ছুঁয়েছে যে বিশাল আকাশ, তাতে মেঘ ক্রমে ঘনীভূত হচ্ছে। সারাদিনই পরিবেশটা গুমোট হয়েছিল, এখন যেন সব কিছু একেবারে থমকে গেছে। এই সময় সন্ধ্যা হতে 6:30 বেজে যায়, কিন্তু আজ 5টার পর থেকেই মনে হলো সন্ধ্যা হয়ে গেছে। বাসের ভিড় ক্রমে হালকা হয়ে এলো। আমি একবার কন্ডাক্টরকে হাঁক দিয়ে বললাম, দাদা, আমায় ভানডাঙ্গায় নামিয়ে দেবেন। তখন 5:30 বেজে গেছে। হাতে গোনা কয়েকজন লোক বাসে বসে রয়েছে। আমি কথাটা বলার সঙ্গে সঙ্গে মোটামুটি সকলেই আমার দিকে একবার তাকাল, যদিও সেই সময় ওই দৃষ্টিগুলোর মাঝে লুকিয়ে থাকা আশঙ্কার কথা আমার অজ্ঞাত ছিল। আরও প্রায় 10 মিনিট বাস চলার পর এক জায়গায় এসে থামল। কন্ডাক্টরের ইশারায় আমি সেখানেই নেমে পড়লাম। আমি নামার সঙ্গে সঙ্গে পথের ধুলো উড়িয়ে বাসটা সোজা চলে গেল। যেন কিছুটা তাড়াহুড়ো করেই গেল বাসটা। আমি ছাড়া আর কেউ এখানে নামেনি। এতক্ষণ বাসের আলোয় চোখ ধাঁধিয়েছিল, তাই প্রথমটায় নেমে ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তবে ধীরে ধীরে সন্ধ্যার অন্ধকারে চোখ সয়ে এলো। দেখলাম যে জায়গায় আমি নেমেছি সেখানে বড় রাস্তার সঙ্গে একটা চওড়া মাটির পথ এসে মিশেছে। দুই পথের সংযোগস্থলে একটা ধার ঘেঁষে ডালপালা মেলে দাঁড়িয়ে আছে একটা গাছ। যদিও অন্ধকার হয়ে গেছে, তবু ভালো করে দেখে বুঝলাম ওটা একটা ফুলে ভরা কৃষ্ণচূড়া গাছ। আশেপাশে আর কিছুই নেই। রাস্তার দুপাশে বিস্তীর্ণ চাষের জমি। আমাকে এই মাটির পথ ধরে সোজা যেতে হবে। সন্ধ্যার আবছা আলোয় অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে বেশ কিছুটা দূরে ধান ক্ষেত শেষ হয়েছে। সেখানে বড় বড় গাছপালা। এই মাটির পথ সেই গাছপালার মাঝে প্রবেশ করেছে। আমি আপন মনে সেই পথ ধরে হাঁটতে শুরু করলাম। শহরের ইলেকট্রিক আলোতে অভ্যস্ত চোখে গ্রাম্য সন্ধ্যার নিশ্ছিদ্র অন্ধকার বড্ড গাঢ় বলে মনে হল। আশেপাশে জনপ্রাণীর কোনো শব্দ কানে আসছে না। শুধুমাত্র একঘেয়ে ঝিম ধরানো সুরে ডেকে চলেছে ঝিঝির দল। আকাশ মেঘলা। ঘনীভূত মেঘের পুঞ্জে নিঃশব্দে আলোর ঝিলিক খেলে যাচ্ছে মাঝে মধ্যে। আকাশ ভেঙে দুর্যোগ নেমে আসার আগে গন্তব্যে পৌঁছাতে পারলে খুব ভালো হয়। আমি দ্রুত পা চালাতে লাগলাম। ভর সন্ধেবেলায় খুব বেশি না হলেও 2-1 লোক চোখে পড়ার কথা রাস্তাঘাটে, কিন্তু একটা লোককেও দেখতে পাচ্ছি না। চিঠিতে যেভাবে লিখে দিয়েছে তাতে এই রাস্তা ধরেই চলতে হবে বলে মনে হয়। তবু স্থানীয় কাউকে জিজ্ঞাসা করতে পারলে ভালো হতো।
কিন্তু পরিস্থিতি দেখে সেই ইচ্ছা মনেই চেপে রাখতে হলো। হাঁটতে হাঁটতে এক সময় বিস্তীর্ণ চাষের জমি পেরিয়ে সেই গাছপালায় ঘেরা জায়গায় এসে পৌঁছালাম। অচেনা গ্রামে ভর সন্ধেবেলায় অমানুষিক নিস্তব্ধতা আমার মনে অস্বস্তি তৈরি করছে। এতক্ষণ তাও মাথার উপরে আকাশটাকে দেখতে পাচ্ছিলাম। এখানে গাছপালা এমন ভাবে রাস্তার উপরে ডালপালা মেলে আছে যে ভালো করে সেটুকুও চোখে পড়ছে না। মনের মাঝে কেমন একটা অস্পষ্ট আশঙ্কা ক্ষণে ক্ষণে উঁকি দিচ্ছে। হঠাৎ একটা শব্দ পেয়ে তাকিয়ে দেখি আমার পিছন দিক থেকে পায়ে টানা একটা রিকশা এগিয়ে আসছে। আমার কাছাকাছি এসে চালক জিজ্ঞাসা করল, কোথায় যাবেন বাবু? আমি আমার গন্তব্যের কথা লোকটিকে বললাম। আচ্ছা ওঠেন, 1.5 টাকা লাগবো। আমি রিকশায় চড়ে বসলাম। সঙ্গে সঙ্গে মাথার উপরে থাকা ডালপালার ওপারে মেঘাচ্ছন্ন আকাশে গুড়গুড় করে শব্দ হল। প্যাডেলের তীক্ষ্ণ শব্দ করতে করতে রিকশা এগিয়ে চলেছে। লোকটা একটু বেটে খাটু, সিটে বসে প্যাডেল পর্যন্ত পা পৌঁছায় না, তাই দুপাশে কাত হয়ে হয়ে অদ্ভুতভাবে প্যাডেল করছে। লোকটার মাথায় থাকা সামান্য কোঁকড়ানো ঝাঁকড়া চুল সেই তালে তালে এপাশে ওপাশে দুলছে। স্বাস্থ্য মোটামুটি ভালোই বলা যায়, উচ্চতা অনুযায়ী ঠিকঠাক। আমি রিকশায় বসে সঙ্গে থাকা ব্যাগটা সিটের উপরেই আমার পাশে রেখেছি। সেটার ভিতর থেকে সিগারেটের প্যাকেট আর দেশলাই বের করে একটা সিগারেট ধরালাম। অন্ধকার সন্ধ্যায় অপরিচিত চালকের রিকশায় চেপে অজ্ঞাত গ্রামের পথে এগিয়ে চললাম। আকাশে মেঘের গর্জন ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। দেখতে দেখতে হঠাৎই ঝমঝম করে বৃষ্টি নেমে পড়ল। এই আশঙ্কা অনেকক্ষণ ধরেই মনে পাক খাচ্ছিল। চালক রিকশা থামিয়ে আমার মাথার উপরে হুডটা তুলে দিয়ে সামনের পর্দাটা মেলে দিল। একটা নীল পলিথিনের পর্দা আমার প্রায় মুখের সামনে থেকে ঝুলে আছে। বাইরে লাগাম ছাড়া বৃষ্টির দাপট অনুভব করতে পারছি। নির্জক ফলার মতো প্লাস্টিকের পর্দার উপরে বৃষ্টির ফোঁটা আঘাত করছে। আমাদের রিকশা সেই প্রলয়ন্ধকার ভেদ করে এগিয়ে চলল। ক্ষণে ক্ষণে আকাশে তীব্র শব্দ করে ফাটল ধরছে। সিগারেটটা শেষ হতে প্লাস্টিকের পর্দার কোণা থেকে হাত বাড়িয়ে সেটাকে ফেলে দিলাম। অন্যরকম একটা অভিজ্ঞতা হচ্ছে ঠিকই, তবে এভাবে অচেনা অজানা জায়গায় দুর্যোগপূর্ণ সন্ধ্যায় ঘুরে বেড়াতে আর ভালো লাগছে না। একবার আমার গন্তব্যে পৌঁছে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়তে পারলে শান্তি পাই। আমি কিছুটা গলার জোর বাড়িয়ে ভিতর থেকেই জিজ্ঞাসা করলাম, আর কতক্ষণ লাগবে ভাই? ব্যাপারটা কি হলো? পর্দার ওপারে থাকা চালকের আসন থেকে কোনো প্রত্যুত্তর আমার কানে এসে পৌঁছালো না, অথচ রিকশা চলছে। তবে কি বৃষ্টির শব্দে লোকটা আমার কথা শুনতে পায়নি?
আমি আবার হাঁক দিয়ে বললাম, ও ভাই, পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? এবারও একই রকম ভাবে নিস্তব্ধতা বজায় থাকল। লোকটা উত্তর দিচ্ছে না কেন? যতটা জোরে আমি কথাটা বলেছি তাতে না শোনার তো কোনো কারণ নেই। আমি সামনের পর্দাটা সামান্য সরিয়ে বাইরে উঁকি দিয়ে লোকটাকে সে কথা পুনরায় বলতে যাব, কিন্তু পর্দা সরানোর সঙ্গে সঙ্গে আমার বুকের ভিতরে যেন বজ্রপাত হল। রিকশার চালকের আসনে কেউ নেই, অথচ প্যাডেল ঘুরে চলেছে, এগিয়ে চলেছে আমার চালকহীন রিকশা। অবাক বিস্ময়ে ভয়ার্ত মনে সেদিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য আমি পাথর হয়ে গেছিলাম। আমার গায়ের লোম খাড়া হয়ে উঠেছে। শির দ্বারা বেগ ক্রমাগত বয়ে চলেছে শীতল স্রোত। যে অলৌকিক কাণ্ড আমি চোখের সামনে দেখছি তা ইহজগতের কারো পক্ষে ঘটানো অসম্ভব। বাইরে তখনও বৃষ্টির দাপট অব্যাহত। ভয়ের প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে পাশে সিটের উপরে রাখা আমার ব্যাগটাকে কোনো মতে তুলে নিয়ে চলন্ত রিকশা থেকে এক লাফে নেমে পড়লাম। অবাক হয়ে দেখলাম রিকশাটা একইভাবে চলতে চলতে অন্ধকারে মিলিয়ে গেল। এসব কি ঘটছে? ভর সন্ধেবেলায় এই ফ্যাসাদ! এখনো তো সারা রাত বাকি। এই দুর্যোগের রাতে কি করে নিজের গন্তব্যে পৌঁছাবো কে জানে। দুশ্চিন্তা মাথায় নিয়ে একটা ঝাঁকড়া গাছের তলায়, যেখানে তুলনামূলক বৃষ্টি কম পড়ছে, সেখানে গিয়ে দাঁড়ালাম। কি করব, কোন দিকে যাব স্থির করতে পারছিলাম না। চারিদিকে যা পরিস্থিতি দেখছি তাতে এখন হাঁটতে হাঁটতে যদি সেই 3 রাস্তার মোড়ে ফিরে যাই, তবে সেখানে যে ফেরার গাড়ি পাব তার কোনো নিশ্চয়তা নেই। কাউকে জিজ্ঞাসা করার উপায় তো নেই। তার চেয়ে বরং রিকশাটা যেদিকে চলছিল সেদিকেই হাঁটতে থাকি। একটা মানুষের দেখা যদি কোনো ক্রমে পেয়ে যাই, তবে জিজ্ঞাসা করে ঠিক হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। এসব ভাবতে ভাবতে দেখলাম বৃষ্টিটাও কিছুটা ধরে এলো। কাদা প্যাচ প্যাচে অন্ধকার রাস্তায় খুব ধীরে ধীরে সাবধানে পা ফেলে হাঁটতে লাগলাম। কয়েক পা এগোতেই বৃষ্টি পুরোপুরি থেমে গেল। গাছের পাতা থেকে হাওয়ার ধাক্কায় মাঝে মাঝে ঝুরঝুর করে জল ঝরে পড়ছে। আমার গায়ের পোশাক ভিজে গেছে। ব্যাগের ভিতরে যা আছে সেগুলো ঠিকঠাক আছে কিনা না দেখে নিশ্চিতভাবে বলা যায় না। শঙ্কাপীড়িত মনে সাবধানে হেঁটে চলেছি। আমার সব সময়ের সঙ্গী টর্চটাকে ব্যাগ থেকে বের করে হাতে নিয়েছি। বেলে মাটির রাস্তা, তাই খুব বেশি কাদা হয়নি এ কথা ঠিক, তবে মাঝে মাঝে নিচু জায়গায় জল জমে রয়েছে। না দেখে সেখানে পা দিলে কাদা ছিটে উঠে সব কিছু মাখামাখি হবে। বৃষ্টির পরে ঝিঁঝির সঙ্গে যোগ দিয়েছে ব্যাঙের দল, তবে তাতে মনে কিছুটা বল পাচ্ছি। আমি ছাড়াও যে এখানে কোনো প্রাণের অস্তিত্ব আছে তা অনুভব করতে পারছি ওদের ডাক শুনে।
প্রায় মিনিট 15 ওই জনমানবহীন জঙ্গলে ঘেরা পথ ধরে হাঁটার পর ডান দিকে একটা খোলা মাঠ চোখে পড়ল। আহামরি বড় নয়, আন্দাজ 1 বিঘা জমি হবে। আবছা অন্ধকারে যেটুকু বুঝলাম তাতে মনে হলো পুরো মাঠ দুর্বা ঘাসে আবৃত। মাঠের ও প্রান্তে একটা টিমটিমে আলো নজরে পড়ছে। যতদূর মনে হলো একটা বাড়ি ওটা। সত্যি কথা বলতে ওই পরিস্থিতিতে সামান্য আলো আমার মনে আশা জাগিয়ে তুলল। রাস্তার ধারে দেখলাম বাঁশের চটা দিয়ে একটা পারাপারের ব্যবস্থা করা আছে। রাস্তার ধার ঘেঁষে যে নর্দমা চলে গেছে তা পার করে ওই মাঠে পৌঁছানোর জন্য এই ব্যবস্থা। পরনে যা পোশাক ছিল সব ভিজে চুপচুপ করছে। বর্ষার পরে যে শীতল বাতাস বইছে তাতে মাঝে মাঝে কেঁপে উঠছি। দ্বিতীয় কোনো ভাবনা ভাবার আগে মনস্থির করে ফেললাম ওই বাড়িটার দিকে একবার যাব। থাকার ব্যবস্থা প্রয়োজন নেই, অন্তত এই ভেজা পোশাকটা পরিবর্তন করে ব্যাগ থেকে একটা শুকনো পোশাক বের করে যদি গায়ে চাপিয়ে নিতে পারি সেটাই যথেষ্ট। আর তাছাড়া যদি আমার গন্তব্যে পৌঁছাবো কি করে সে কথা ওই বাড়ির লোকদের কাছে জেনে নেওয়া যায়, সেটা হবে উপরি পাওনা। রাস্তা ছেড়ে নর্দমা পার হয়ে মাঠে চলে এলাম। বৃষ্টির পরে দুর্বা ঘাস পুরোপুরি ভিজে রয়েছে। আমার পায়ে একটা চামড়ার চটি ছিল, ফলে শিশিরের মতো জমে থাকা জল পা পুরো ভিজিয়ে দিচ্ছিল। হয়তো ভোরবেলায় এমন ঘাসের উপরে হেঁটে বেড়াতে বেশ লাগবে, কিন্তু সেই মুহূর্তে আমি চাইছিলাম বৃষ্টি ভেজা স্যাঁতস্যাঁতে ভাব থেকে মুক্তি পেতে। মাঠের উপর দিয়ে সেই বাড়ির দিক বরাবর কোনাকুনি হাঁটতে লাগলাম। মাঠের চারপাশে বড় বড় গাছের সারি, তবে গাছগুলোতে পাতা বড় কম। শুকনো ডালপালা প্রেতের ছায়ার মতো আকাশের দিকে উঠে গেছে, এবং সেই পাতাবিহীন ডালপালার পিছনে মেঘাচ্ছন্ন আকাশে মাঝে মাঝে আলোর ঝিলিক খেলে যাচ্ছে। পরিস্থিতির কারণে সামগ্রিক দৃশ্যটা আমার চোখে অলৌকিক এবং ভয়াবহ মনে হচ্ছিল। হঠাৎ খুব জোরে একটা বিদ্যুৎ চমকে উঠল, আর সেই আলোতে একটা দৃশ্য চোখে পড়তে আমার শরীর কেঁপে উঠল। পাতাবিহীন একটা গাছে, যেখান থেকে দুটো শাখা দুদিকে ভাগ হয়েছে, সেখানে যেন মনে হলো একটা কুচকুচে কালো মূর্তি পা ঝুলিয়ে বসে আছে। যদিও পরক্ষণেই হাতের টর্চের আলো সেদিকে ফেলতে কিছুই নজরে পড়ল না। আশ্চর্য, ওই এক ঝলকে সেই মূর্তিটাকে আমার চেনা মনে হলো সন্ধেবেলায় যে রিক্সা চালকের রিক্সায় চড়েছিলাম ওটা সেই লোকটির অবয়ব। পার্থক্য শুধু গায়ের রঙে। তবে হতে পারে এসব আমার মনের ভুল। কিছুক্ষণ আগে, অর্থাৎ সন্ধেবেলায় যে অভিজ্ঞতার সম্মুখীন আমি হয়েছি, তারপর থেকে এমন উদ্ভট কল্পনা যে আমার মাথায় ঘুরে বেড়াবে তাতে আর আশ্চর্য কি। মনকে শান্ত করে বাড়িটার দিকে এগিয়ে গেলাম। দূর থেকে ভালোভাবে বুঝতে পারিনি, তবে কাছে পৌঁছে দেখলাম বাড়িটার আকৃতি নেহাত ছোট নয়।
পুরনো দিনের মস্ত দোতলা একখানা বাড়ি। অবস্থা খুবই খারাপ, পলেস্তারা খসে গিয়ে ইট বেরিয়ে পড়েছে। দেওয়ালে অনেক জায়গায় বট অশ্বত্থের চারা গজিয়েছে। যে বারান্দায় মিটমিট করে আলোটা জ্বলছে সেখানার অবস্থাও করুণ। আমি ডাকলাম, কেউ আছেন? কয়েক মুহূর্ত সব নিশ্চুপ। তারপর বন্ধ দরজার ওপার থেকে কিছু খটমট শব্দ, পরক্ষণে দরজা খোলার অতিলৌকিক ক্যাঁচ করে শব্দ কানে এলো। দরজা পার করে বারান্দায় এসে দাঁড়ালো একজন লোক। মুখ দেখা যাচ্ছে না। লোকটা এমন জায়গায় রয়েছে যে লোকটার মুখ পুরোপুরি অন্ধকার। ছাই রঙের একটা চাদর মুড়ি দেওয়া, ফলে অবয়বটাও আন্দাজ করতে পারলাম না। শুধু চাদরের বাইরে একখানা হাত বেরিয়ে আছে। হাতের চামড়া কেমন কুঁচকানো, শ্যামবর্ণ, এবং যেটুকু দেখতে পেলাম তাতে আঙুলে থাকা নখগুলো একটু বড় বলে মনে হল। সন্ধেবেলায় রিকশায় চড়ার পর যে ঘটনা আমি প্রত্যক্ষ করেছি সে কথা বললাম না। শুধু বললাম, আমি আমার এক আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম। বৃষ্টির জন্য মাঝ রাস্তায় আটকে পড়েছি। জামা কাপড় তো পুরোপুরি ভিজে গেছে। একটু আপনার বাড়িতে পোশাকটা পরিবর্তন করা যায়? লোকটি মুখে কোনো শব্দ না করে মৃদুভাবে মাথা দুলিয়ে অনুমতি দিলেন। আমি আমার গন্তব্যের কথা জানিয়ে সেখানে কি করে পৌঁছাতে পারি তা জিজ্ঞাসা করলাম। এবার ওই চাদরে মোড়ানো লোকটার কণ্ঠ থেকে অদ্ভুত কণ্ঠস্বর বেরিয়ে এলো, এই রাতে ওদিকে না যাওয়াই ভালো, জায়গাটা খুব একটা ভালো নয়। এ কথা বলতে বলতে লোকটা সদর দরজা পেরিয়ে ঘরের ভিতরে ঢুকে গেল। আমিও সঙ্গে সঙ্গে ঢুকলাম। একটা দরজা দেখিয়ে ভদ্রলোক বললেন, এই ঘরে পোশাক পরিবর্তন করে নিন। সবচেয়ে আগে এই কাজটা করা দরকার। ভেজা জামা কাপড় গায়ে থাকায় রীতিমতো কেঁপে কেঁপে উঠছি। কেন সে পথে যাওয়া উচিত নয় সেই প্রশ্ন না করে আমি আগেই ওই ঘরে ঢুকে পড়লাম। ঘরটা একটু অপরিচ্ছন্ন, বহুদিন ধরে ঝাড়পোছ করা হয়নি দেখেই বোঝা যায়। একটা কাঠের পালঙ্ক রয়েছে ঘরটায়, আর দেওয়ালের ধার ঘেঁষে একটা কাঠের আলমারি। পালঙ্ক এবং আলমারির রং কুচকুচে কালো। হয়তো এক সময় চকচকে ছিল, কিন্তু এখন ধুলোর পুরু আস্তরণ পড়েছে। আমি তাড়াতাড়ি পোশাক পরিবর্তন করে সেই ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে দেখলাম সেই ঘরটায় মাঝামাঝি একটা টেবিল। সেই টেবিলের পাশে কাঠের চেয়ারের উপর চাদর মুড়ি দিয়ে ভদ্রলোক বসে আছেন। রাত তো এখনো খুব বেশি হয়নি, সবে 9টা বাজে। এখন যাওয়া যাবে না বলছেন কেন? ও পথ ভালো না, বিপদ আছে ওই পথে। আপনার ভালোর জন্যই বলছি। সে কথা তো বুঝলাম, কিন্তু সেক্ষেত্রে আমি এই রাতে আর কোথায় যাব? এক মুহূর্ত নীরব থেকে ভদ্রলোক বললেন, আপনি চাইলে আজ রাতটা এখানে থাকতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। অবশ্য আপনার যদি কোনো অসুবিধা না থাকে। হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। কার্যক্ষেত্রে অনেকবার এমন হয়েছে যে পাওয়া জিনিসকে অবহেলা করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি। পরে দেখেছি অবহেলা না করলেই ভালো হতো। তাই এক্ষেত্রেও খুব বেশি আপত্তি করলাম না।
শুধুমাত্র সৌজন্যের খাতিরে বললাম, কিন্তু তাতে আপনার সমস্যাই বাড়বে। আমার কোনো সমস্যা নেই, আসুন এদিকে কলতলায় হাত মুখ ধুয়ে নিন। আমি আপনার থাকার জন্য ঘরটা তৈরি করি। এই বলে আমাকে কলতলা দেখিয়ে দিয়ে লোকটি চলে গেল। হাত মুখ ধুয়ে ঘরে এসে দেখি ভদ্রলোক আবার সেই কাঠের চেয়ারে এসে বসেছেন। এই যে বললেন ঘর ঠিকঠাক করে দেবেন, ব্যাপার কি? আমাকে ঢুকতে দেখে বললেন, ওই ঘরটায় আজ রাতে আপনি থাকুন। প্রথমে যে ঘরটায় ঢুকে আমি পোশাক পরিবর্তন করেছি সেই ঘরটার দিকে ইশারা করলেন। আমার একমাত্র ব্যাগটা হাতে তুলে নিয়ে আমি সেই ঘরে ঢুকলাম। ঢুকেই আশ্চর্য হয়ে গেলাম। লোকটিকে দেখে খুব চটপটে বলে মনে হয়নি, অথচ আমি হাত মুখ ধোয়ার সময়টুকুর মধ্যে ঘরটাকে পরিপাটি করে ভদ্রলোক গুছিয়ে ফেলেছেন। যাই হোক, অবশেষে একটা গোছানো বিছানা পেয়ে সবার আগে টান টান হয়ে শুয়ে পড়লাম। শিরদাঁড়া রীতিমতো ব্যথা করছে। বিছানায় পিঠ না ঠেকালে এ ব্যথার আরাম হবে না। ভদ্রলোককে দেখে খুব একটা পছন্দ হয়নি, তবে লোকটি বড়ই সদয়। এমন দুর্যোগের দিনে অজ্ঞাত পরিচয় একজনকে সহজে কেউ আশ্রয় দিতে চায় না। বাড়িটা একটু পুরনো, সব মিলিয়ে রাতে খুব শান্তিতে এখানে ঘুম হবে এমন ভাবনাকে মনে প্রশ্রয় দিচ্ছি না। তবে এ কথাও ঠিক, আবার যদি বৃষ্টি নামে সেক্ষেত্রে ভিজে পুড়ে একসা হতে হবে না। ভুলটা আমারই হয়েছে। অমিয়কে যদি নির্দিষ্ট করে আমার আসার তারিখ জানিয়ে দিতাম এবং বলতাম বাস যেখানে থেমেছিল সেখানে এসে অপেক্ষা করতে, তবে বোধহয় ভালো হতো। অচেনা অজানা জায়গা বলেই না এমন নাকাল হতে হচ্ছে। যাকগে, যা হয়েছে তা তো শুধরানোর কোনো উপায় নেই। একটা বিষয় বড্ড বিরক্তিকর। এই বাড়িতে বিদ্যুতের ব্যবস্থা আছে ঠিকই, কিন্তু আলোগুলো বড্ড নিভু নিভু। আমার এই ঘরেও টিম টিম করে একটা বাল্ব জ্বলছে। দরজাটা খোলা, তবে একটা পর্দা মেলা রয়েছে। শুয়ে শুয়ে হরেক রকম ভাবনা চিন্তা করতে করতে হঠাৎ আলগোছে যেন দেখলাম পর্দার ফাঁক দিয়ে একজোড়া চোখ আমার দিকে তাকিয়ে আছে। আবছা আলোয় চোখ জোড়া যেন জল জল করছিল। আমার পঞ্চেন্দ্রিয় সজাগ হয়ে উঠল। বললাম, কে কে? কোনো সাড়া শব্দ নেই। আমি বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে পর্দা সরিয়ে দেখলাম, না, কেউ নেই। বাইরের বড় ঘরটাতে ভদ্রলোক ছিলেন, কিন্তু সেই মুহূর্তে তিনিও অনুপস্থিত। ব্যাপারটা কেমন হলো? সদয় লোক ভেবে এই বাড়িতে আশ্রয় নিয়েছি ঠিকই, কিন্তু এমনটা তো হতেই পারে। লোকটা চোর ডাকাত, মাঝরাতে আমার সর্বস্ব লুট করার মতলব এঁটেছে। না, একটু সজাগ হয়ে থাকতে হবে। আবার এসে বিছানায় একইভাবে শুয়ে পড়লাম। হাত ঘড়িতে যখন রাত 10:30 বাজে, ঠিক সেই সময় ভদ্রলোক আমাকে খেতে ডাকলেন। যে টেবিলের পাশে ভদ্রলোককে বারবার বসে থাকতে দেখেছি সেখানেই খাওয়ার ব্যবস্থা হয়েছে। আর দ্বিধা না করে সোজা গিয়ে খেতে বসলাম।
শুধুমাত্র আমার জন্য ভাত বাড়া হয়েছে দেখে বললাম, আপনিও একসঙ্গে খেয়ে নিন। ভদ্রলোকের মুখ এখনো আমি দেখতে পাচ্ছি না। অদ্ভুতভাবে ভদ্রলোক সেদিকেই দাঁড়াচ্ছেন যেদিকে দাঁড়ালে তার মুখে আলো পড়বে না। চাদর মুড়ি দেওয়া মাথাটা দুপাশে নাড়িয়ে বললেন, আপনি আগে খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। লোকটার কণ্ঠস্বরে গুরুগম্ভীর একটা ভাব রয়েছে। সে ভাব এমন যে নিজের কথাকে খুব দৃঢ়ভাবে স্থাপন করে। আমি খাওয়া শুরু করলাম। একটা কাঁসার থালায় ভাত সাজানো, তার পাশে 3টে বাটি। একটা বাটিতে ডাল, আরেকটায় মনে হচ্ছে কোনো সবজি। তৃতীয় বাটিতে টলটলে ঝোল দেখতে পাচ্ছি। সম্ভবত ওটায় মাছ কিংবা মাংস জাতীয় কিছু রয়েছে। বাটি থেকে ডাল ঢেলে ভাত মেখে খাওয়া শুরু করলাম। অপূর্ব স্বাদ, সারাদিনের ধকল, তারপর ঘটনার ঘনঘটা পার করে রাতে এমন সুস্বাদু কিছু জুটবে এমনটা আমি কল্পনাও করিনি। খেতে খেতে আমি জিজ্ঞাসা করলাম, এসে থেকে আর কাউকে তো দেখলাম না, আপনি কি এখানে একাই থাকেন? মুখে কোনো উত্তর না দিয়ে ভদ্রলোক মাথা দুলিয়ে সম্মতি জানালেন। দেখেছেন, এসে আপনার বাড়িতে খেতে বসে গেলাম, অথচ আপনার পরিচয়টাই জানা হয়নি। আব্দুল। নমস্কার, আমি বিষ্ণুপদ। লোকটা এতটাই চুপচাপ যে কথা চালিয়ে যাওয়া মুশকিল। আমাকেই বারবার প্রশ্ন করতে হচ্ছে। তাই আর কথা না বাড়িয়ে চুপচাপ খেতে লাগলাম। সবজির স্বাদও অনুরূপ অতুলনীয়। এরপর তৃতীয় বাটিটা হাতে তুলে নিয়ে সাদা ভাতের উপর ঢেলে দিলাম। সঙ্গে সঙ্গে ভয়ে, আতঙ্কে আমার শরীর শীতল হয়ে গেল। এতক্ষণ বাটিতে যা টলটলে সুস্বাদু ঝোল বলে মনে হচ্ছিল, থালায় ঢালার সঙ্গে সঙ্গে দেখলাম সেই ঝোল টকটকে লাল রঙের, যেন রক্ত। সাদা ভাত সম্পূর্ণ লাল হয়ে গেল, আর বাটি থেকে গড়িয়ে পড়ল দুখানা ডিম্বাকৃতি জিনিস। বুঝতে বাকি রইল না, ওই দুখানা দুটো চোখের মণি, সম্ভবত মানুষের। ঘরের ইলেকট্রিক বাতিটা পলকের জন্য নিভে গিয়ে বারবার জ্বলে উঠছে তখন। ভয়ার্ত বিস্ফারিত চোখে টেবিলের উল্টো দিকে বসে থাকা সেই লোকটির দিকে তাকালাম। এসে থেকে লোকটির মুখ দেখতে পাইনি, কিন্তু এখন সামান্য আলোয় লোকটার মুখ কিছুটা দৃশ্যমান হয়েছে। কোটরগ্রস্ত চোখ দুখানা আগুনের ভাটার মতো জ্বলজ্বল করছে। ঠোঁটের কোণায় লেগে আছে ক্রূর হাসি। চোখ মুখ কেমন রুগ্ন, মনে হচ্ছে একটা শুকনো করটিকে পাতলা চামড়া দিয়ে ঢেকে রাখা হয়েছে। দুর্যোগের রাতে আশ্রয়ের আশায় কোথায় এসে উপস্থিত হয়েছি আমি। অন্য কেউ হলে নিঃসন্দেহে সেই মুহূর্তে মূর্ছা যেত। জীবনের অসংখ্য অভিজ্ঞতার জন্যই বোধহয় সেই মুহূর্তেও সামান্য মনোবল আমার অবশিষ্ট ছিল। আমি চেয়ার ছেড়ে উঠে পড়লাম, কিন্তু পালিয়ে যেতে চাইলেই কি পালিয়ে যাওয়া যায়? উঠে দাঁড়াতেই চোখে পড়ল ঘরের মেঝেতে অসংখ্য কাঁটা হাত
পড়ে রয়েছে, কিন্তু সেই কাটা হাতগুলো নিষ্প্রাণ নয়, বড় বড় জোকের মতো সেগুলো ক্রমাগত আমার দিকে এগিয়ে আসছে। চারদিকের দেওয়াল বেয়ে কিলবিল করে নেমে আসছে আরো অসংখ্য হাত। সেই লোকটা ততক্ষণে শরীরের উপর দিয়ে চাদরটা সরিয়ে ফেলেছে। চাদরের সঙ্গে সঙ্গে যেন কঙ্কালের উপরে জড়িয়ে থাকা পাতলা চামড়ার আস্তরণটাও সরে গেছে। বেরিয়ে পড়েছে একটা শুকনো ধবধবে সাদা নরকঙ্কাল। নরকঙ্কালের চোখ দুটো সেই একইভাবে জ্বলজ্বল করছে। আশেপাশের হাতগুলো ক্রমাগত আমার কাছে এগিয়ে আসছে। প্রথমে পা, তারপর হাঁটু, কোমর, আমার সারা শরীরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। আমার কণ্ঠ থেকে নিষ্ফল আর্তনাদ বেরিয়ে এলো। কাটা হাতগুলো যখন আমাকে সম্পূর্ণ ঢেকে ফেলেছে, তখন শেষবারের মতো দেখলাম সামনে দাঁড়িয়ে থাকা কঙ্কালটা আমার থালার উপর থেকে দুটো চোখের মণি তুলে নিয়ে মুখে পুরে দিল। তারপর কচমচ করে চিবিয়ে সেই দুটোকে খেতে লাগলো, আর কঙ্কালটার দাঁতের ফাঁক দিয়ে গড়িয়ে পড়তে লাগলো তাজা রক্ত। চোখে মুখে সকালের রোদ লেগে আমার জ্ঞান ফিরল। চারদিকে তাকিয়ে দেখলাম বিঘাখানেক একটা মাঠের পাশে এবড়ো খেবড়ো একটা জায়গায় আমি পড়ে আছি। গায়ে হাত পায়ে প্রচণ্ড ব্যথা। মাটি থেকে উঠে চারদিকে তাকিয়ে মনে হলো সেটা একটা কবরস্থান। হাত দশেক দূরে আমার ব্যাগটা পড়ে আছে। কোনো রকমে ব্যাগটাকে তুলে নিয়ে মাঠ পেরিয়ে রাস্তায় এসে পৌঁছালাম। কিছুটা হাঁটার পরে পথ চলতি একটা লোকের সঙ্গে দেখা হলো। জিজ্ঞাসা করায় লোকটা আমাকে অমিয়র বাড়িতে পৌঁছানোর সোজা রাস্তা বলে দিল। বেশিক্ষণ লাগলো না, মিনিট 5 মধ্যে পৌঁছে গেলাম সেখানে। নিজের পরিচয় দেওয়ার পর আমাকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে অমিয় ব্যস্ত হয়ে উঠল। আমি সব কথা ওকে খুলে বললাম। সব শুনে ও যা বলল তাতে বুঝলাম গত রাতে যে জায়গায় আমার সঙ্গে এই ঘটনা ঘটেছে সেই জায়গাটা আসলে একটা কবরস্থান। এখানকার লোকে বলে কবর খোলার মাঠ। শুনছিলেন সৌমেন মজুমদারের লেখা বিষ্ণুদার ভূতের গল্প সিরিজের 27তম গল্প কবর খোলার মাঠ। আপনাদের সঙ্গে ছিলাম আমি সৌমেন। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানান কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। কোনো গল্পের আপডেট যাতে মিস না হয় সেজন্য বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।